স্যার এইখানে অনেকে একটা কথা বলে যে এরকম কোমরে ব্যথা যখন থাকে একেকজনের একেক রকমের মতভেদ থাকে যে শক্ত বিছানায় ঘুমানো উচিত, কেউ বলে নরম বিছানায় ঘুমানো উচিত। এইটার ক্ষেত্রে আসলে তারা ডেইলি লাইফস্টাইলে কি ম্যানেজ করবে? মানে এটা আসলে একটা ভুল ধারণা আছে। শক্ততেও না নরমতেও না, কোনোটাই হবে না। শক্ততে হইলেও ব্যথা হবে, জি নরম হইলেও ব্যথা হবে। জি পোস্টারটা ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট লাই লাইক দিস, নট টু বেন্ড। যদি নরম হয় এরকম যেটা বেন্ড হয়ে যায় তাহলে মাসেল স্ট্রেন হবে। আবার বেশি শক্ত ফ্লোরে শুয়ে থাকলেও আরও বেশি ব্যথা হবে। অতএব এইটা কোনো করা যাবে না। জাস্ট নর্মাল আমরা যে বেডে শুয়ে একটা ম্যাট্রেস উপরে টপার থাকে, এইটাই হলো সবচেয়ে ভালো। স্যার, বাজারে হচ্ছে অর্থোপেডিক বেড নামে অনেক বেড বিক্রি হয় স্যার। এর মানুষ তো এই জায়গায় কনফিউজড হয়ে যায় যে আসলে তাহলে সেটা কি করবে। এইটার কারণটা শুধু নর্মাল ছোটোখাটো ব্যথাতে ওইটার কোনো দরকার নেই, কিন্তু ওইটা দরকার হয় কাদের? যারা প্রলংড আর অনেক দিন শুয়ে থাকতে হবে, নড়তে পারে না, যেমন যে ভেঙে গেছে অথবা তার ওই নার্ভে পায়ে জোর কমে গেছে, তাকে অর্থোপেডিক বেডগুলো দিলে হয় কি ওইগুলো নিয়ে হচ্ছে একটু ইয়ার থাকে এবং সেই ইয়ারটা চেঞ্জ হয় এবং ওখানে একটু মানে ম্যাসেজিংয়ের মতো একটা অ্যাকশান হয়, এক জায়গায় প্রেশারটা পড়ে না, এইগুলো ইউজ করা যায়। কিন্তু নর্মাল মানুষের জন্য ওই অর্থোপেডিক বেড ইউজ করার খুব বেশি দরকার নেই। আতিক ভাই, আমার এই জায়গাটা একটা খুব কমন প্রশ্ন, আসলে অনেকে আমাকে এই অনুষ্ঠানে আসার আগে এই প্রশ্নটা আপনাকে করার জন্য বলে দিয়েছে। সেটা হচ্ছে যারা ডেস্ক জব করে, ম্যাক্সিমাম কর্পোরেট 8-10 ঘন্টা দেখা যায় বসে থাকতেই হয়, হয়তো বা একটা লাঞ্চ ব্রেক পায় বা টি ব্রেক পায়, এরকম তাদের আসলে বসার পোশ্চারটা কেমন হওয়া উচিত এইটা নিয়ে অনেকে একটা কনফিউশনে থাকে। এখন সবসময় তো আবার এক রিজিড ওয়েতেও বসে থাকতে পারে না। এই জায়গাটায় আসলে কোনো ল কি তারা মেনটেন করবে বা কোনো নিয়ম কি আছে? এখন আমরা ম্যাক্সিমাম যারা কর্পোরেট ওয়ার্ক করে এদের আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেভাবে মেনটেন করে না। বড় বড় কিছু কর্পোরেট হাউসগুলো যেগুলো আছে তারা এই আর্গোনমিক যে ডিজাইনগুলো আছে সেগুলো অ্যাকর্ডিং টু হেলথের সাথে মেনটেন করে। কারণ আমাদের যেই স্পাইনটা আছে, মেরুদণ্ডটা, এটার কিন্তু নির্দিষ্ট একটা পোস্টার আছে। এটার এক একটা জোনে এক এক রকমের কার্ভ। তো এখন এই কার্ভটা মেনটেন হবে তখনই যদি পারফেক্টলি ওই চেয়ারটা বা ওই টেবিলটা অ্যালাইন থাকে। তখন সেই ক্ষেত্রে দেখা গেছে আমি এখন যে জায়গাটায় বসে আছি এখন এই পোস্টারটা কিন্তু অনেকটা পারফেক্ট, বিকজ এখানে আমার মোস্ট অফ দ্য জয়েন্ট, যদি হিপ বলেন, নি বলেন, অ্যাঙ্কেল বলেন, সবগুলো জয়েন্ট কিন্তু 90 ডিগ্রি মেনটেন হচ্ছে। সো এখন এই জায়গায় যদি আমার সামনে একটা টেবিল থাকে, সো ওই টেবিলটা কিন্তু একটা পারফেক্ট হাইটেই থাকবে এবং সেই টেবিলের উপরে যখন আমি কাজ করব, তো ওরা কাজ করতে গেলে আবার ঝুঁকে কোনো প্রেশার পড়তেছে কিনা সেই জায়গায়ও কিন্তু এই অ্যাঙ্গুলেশনটা মেনটেন করতে হবে। অবশ্যই এই অ্যাঙ্গুলেশনটা মেজারমেন্ট হবে অ্যাকর্ডিং টু হাইট। আর যারা বাইক চালায়, দীর্ঘ সময় ধরে বাইক চালাচ্ছে অথবা হাইওয়েতে বাইক চালাচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে আসছে, তারা কি করবে তাহলে? এখন এই ক্ষেত্রে ধরেন আমরা বিশেষ করে কমনলি এই পেশেন্টগুলো এখন বেশি পাই, যে যারা বাইকার্স আছে এদের লং টাইম চালাইতে পোস্টারটা চেঞ্জ হয়ে যায়, দেখা যায় কার্ভটা লর্ডোসিস হয়ে যায়, স্ট্রেট হয়ে যায় লাম্বার। কারণ হচ্ছে ম্যাক্সিমামলি আমরা এখন কমনলি শৌখিন বশত স্পোর্টস বাইকটাকে জেনারেল বাইক হিসেবে ইউজ করতেছি। বাট স্পোর্টস বাইক চালাইতে হলে যে ধরনের কোরের স্ট্রেংথ লাগে অথবা লোয়ার ব্যাক মাসেলগুলোর সেই লেভেলের স্ট্রেংথ লাগে, তখনই কিন্তু ওই কার্ভেচারে প্রেশারটা আসে না বা কার্ভটা টেন্স হয় না। তো সেই ক্ষেত্রে তাদেরকে ওই যে বলতেছি যে বেসিক একটা ডিউরেশন পর হয়তো বাইক ইন্টারভালস যখন থাকবে তখন স্ট্রেচিংসগুলো একটু করে নিতে পারে, তাও মন্দের একটু ভালো হবে। কিন্তু আলটিমেটলি স্পোর্টস বাইকগুলো তো আসলে এইভাবেই চালাতে হয়, মানে পোস্টারটা উল্টা দিকে কার্ভেচারটা চেঞ্জ হয়ে যায়, তখন এটা লাম্বারটা স্ট্রেট হয়ে যায়। কিন্তু আসলে ইন্টারভাল খুব প্রয়োজন সেই জায়গাটা। আমরা একটু ট্রিটমেন্ট প্রসিডিউরটা দেখতে চাই, আমাদের কাছে ডায়াগ্রাম আছে, আমি একটু ডায়াগ্রাম দেখবো, দেন স্যারের কাছে আসবো। স্যার, আপনারা যখন ট্রিটমেন্ট করেন আসলে কোন কোন বিষয়ের উপর বেস করে ট্রিটমেন্ট করেন? আমরা একটু ডায়াগ্রাম দেখি আসলে সেই জায়গাটায় কেমন আছে আমাদের যে লোয়ার ব্যাক পজিশন। ট্রিটমেন্ট নির্ভর করছে যে আসলে তার ব্যথা কেন। ঠিক এই যে ডায়াগ্রামটা ডান দিকে যেটা দেখাচ্ছে মাসেল, থিক মাসেল, একবার রেড যেগুলো। তো যখন আমি মনে করি মানে আমি সব হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করি যে দিস পেইন ইজ ডিউ টু দিস মাসেল, তখন আমার এক ধরনের ট্রিটমেন্ট জাস্ট কনজারভেটিভ বলি। তাকে আমি একটা পেইন কিলার দেবো একটা ডিউরেশনে, তারপরে তাকে একটা ফিজিওথেরাপি যেটা বললাম যে বিভিন্ন ধরনের আছে, সেটাতে যেহেতু একটা ইনফ্লামেশন হয় সেটা কমানোর চেষ্টা, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, রেস্ট, এতে দেখা গেল যে ওটা হয়তো ভালো হয়ে যাবে।
কিন্তু এরপরে যদি এই যে ডিস্ক যেগুলো আছে যদি ডিস্ক সরে যায় এবং ওই নার্ভটাকে যদি চাপ দেয় কম্প্রেশন দেয় তখন এটা বায়োমেকানিক্স, তখন আর এইতে হবে না। তখন টিল ওই প্রেশারটা আমি রিলিভ না করতে পারবো তারপরে আর ব্যথা হবে না। এই জন্য যখন ফ্র্যাকচার হয়ে যায়, যে ধরেন এমন মানে ট্রমা হলো ফ্র্যাকচার সাথে ডিস্ক প্রোল্যাপস সাথে স্পাইনাল কর্ড কম্প্রেশন, তখন অপারেশনে যেতে হবে। আর অপারেশন আমরা যেটা করি এটা জাস্ট পিছন দিয়ে যে জাস্ট যে ডিস্কটা যে নার্ভটা চাপ দেয় এটা আমি যদি রিলিজ করে দেই তাহলে রিলিজ হয়ে গেলে তার ব্যথা কমে যায়। তো এই জন্য ট্রিটমেন্ট নির্ভর করতেছে কিসের কী হয়েছে তার। এটা কমনলি সবচেয়ে বেশি পাওয়া যায় এই যে ডিস্ক প্রোল্যাপস মেইনলি। তো ডিস্ক প্রোল্যাপসের কাজ ওই প্রথম দিকে আমরা কনজারভেটিভ দেই, যে একটা পেইন কিলার, তারপরে এই যে থেরাপি আর চলাফেরা এগুলো সাবধানে করি, অত একটা বেল্ট পরাই। এতে যখন দেখে হয় না, যখন দেখা যায় যে ওই চাপ যদি থেকে যায় তাহলে কিন্তু তার পরবর্তীতে পা দুর্বল হয়ে যাবে, পা ওয়েস্টিং হয়ে যায়, পা শুকায় যায়, জোর কমে যায়, তখন আপনি মাস্ট গো ফর অপারেশন। অপারেশনের রেজাল্ট খুব ভালো। আজকাল আমাদের দেশে সবাই একটা আছে যে না কোমরে অপারেশন করলে প্যারালাইসিস হবে, এইটা এখন আর সেই ট্রেন্ড নেই। আমরা ইনশাল্লাহ আমি অনেক করে ফেলছি, অতএব ওইটা ভয় পেয়ে কোনো লাভ নেই। ভয় পেয়ে না করলে আরও সমস্যা, যে না করলে কিন্তু ওই নার্ভটা একসময় ফাংশন লস হয়ে যাবে, তখন আর করলেও হবে না।